স্বামী অভেদানন্দজি মহারাজকে এমনভাবে সেবা করতেন, তার সাথে থাকতেন, এবং এই মঠটিকে তিনি এই সদাত্মানন্দজি পর স্বামী প্রজ্ঞানানন্দজি। এই যে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম, এক সময় তুমি ভাবো তো আজকের থেকে 50, 40, 60 বছরের আগে কি পরিস্থিতি ছিল, কিভাবে এই আশ্রমগুলো চলতো, একটু চিন্তা করো তোমরা। সেই দুর্দিনের মধ্যেও স্বামী প্রজ্ঞানানন্দজি মহারাজ কিন্তু এদিকে সেন্টারগুলো চালিয়েছেন। অভাবের মধ্যেও কিন্তু স্বামী প্রজ্ঞানানন্দজি মহারাজ এই আশ্রমগুলো চালিয়ে নিয়েছেন। এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম পরবর্তীকালে দায়িত্ব পেলেন স্বামী সংশুদ্ধানন্দজি মহারাজ। স্বামী সংশুদ্ধানন্দজি মহারাজও কিন্তু ওই একই ধারা, দেখো পরম্পরা কিভাবে আসছে। রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের ভাবধারাটাকে কিন্তু তারা সেভাবে ধরে ধরে রেখে দিয়েছিলেন। তারপরে এলেন স্বামী বুদ্ধাত্মানন্দজি। বুদ্ধাত্মানন্দজি মহারাজের পর বর্তমান স্বামী মুক্তিকামানন্দজি মহারাজ। এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম দার্জিলিং, এটার সাথে কিন্তু রিলেটেড সম্পূর্ণ। এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম দার্জিলিং শাখার থেকেই কিন্তু আমরা জড়িয়ে রয়েছি। আমাদের ভেতরে একটা সূক্ষ্ম চেতনা রয়েছে, সেই চেতনার মধ্যে একটা আঘাত করে। কেন আঘাত করে? যখনই বলি যে স্বামী অভেদানন্দজি মহারাজের আশ্রম দার্জিলিং, তখন ভেতরে লাগে না? বল, লাগে। কেন লাগে? এই যে ঠাকুরের সন্তান, তার মধ্য দিয়ে এই কাজগুলো এই জগতে হবে। তারপর জীবনের দিকে সহ অধ্যক্ষ ছিলেন স্বামী তাপসানন্দজি, সহ অধ্যক্ষ ছিলেন স্বামী পরমাত্মানন্দজি। ঠিক আছে? এই যে পরম্পরা, এই যারা এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম এটার সাথে জড়িয়ে রয়েছে। আমরা আজকে পরমাত্মানন্দজি মহারাজকেও স্মরণ করছি এই জন্যই, তিনি মঠের যখন জেনারেল সেক্রেটারি ছিলেন, তখন এত দায়িত্বের মধ্যেও যখন উত্তরবঙ্গে তিনি আসতেন, আশ্রম থেকে, নিবেদিতার শ্মশান থেকে, এই তোমরা নামার সময় যে নিবেদিতা বিল্ডিংটা দেখছো, তার অবদান কিন্তু কম নয়। এবং তারই এই হলের মধ্যেই কিন্তু আজ আমরা সবাই বসে রয়েছি, এখানে অনুষ্ঠানটি করছি। ভাবতো, এই যে চিন্তাধারা করে এই যে বিল্ডিংটি তিনি ওই সময় তারা তৈরি করে দিয়ে গেছিলেন, আজ ফল কিন্তু আমাদের সামনে রয়েছে, বাঁকাবাকি আমরা খাচ্ছি। তো এই পরম্পরা, এই ঐতিহ্য, এটার দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, দায়িত্ব আমাদের নিতে হবে, সেবা কাজগুলো বাড়িয়ে যেতে হবে। এই দার্জিলিং আশ্রম কি করে রক্ষা হবে, সমাজের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে হবে। এখানে যারা দার্জিলিংবাসী রয়েছে, তাদের কাছে কিন্তু এটাই আমার আশ্রমের পক্ষ থেকে আমি তাদের কাছে অনুরোধই করব, এটার প্রতি সবাইকে ধ্যান দিতে হবে। আজ এটাকে হেরিটেজ বলা হচ্ছে, সত্যি তো, কারণ স্বামী অভেদানন্দজি মহারাজ যেভাবে এটাকে করে দিয়ে গেছেন সমাজের বুকে, সমাজের মঙ্গলার্থে,
সেই মঙ্গলের কাজটি সেটা আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। সেটাকে জীবনটিকে হেলায় ফেলায় কাটালে হবে না। মহারাজরা বলতেন, সারাটা জীবন তো কাটিয়ে দিচ্ছিস, একটা যখন জীবন পেয়েছিস, এই শরীরটি যখন, আত্মাটি যখন এই শরীর ধরে রেখে দিয়েছে, স্মরণ রাখতে পারি। ঠাকুর সাবধান করে দিয়েছেন, অহং নামক যে অসুর বৃত্তিটি রয়েছে তোমায় আমায় চেপে ফেলতে পারবে না। সেটাকে মোর ফিরিয়ে দেবেন, ঠাকুরই মোর ফিরিয়ে দেবেন, এই প্রার্থনা করব। এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম দার্জিলিং, এখানে বসে আমরা এই সংকল্পটি করি এবং ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, এই আশ্রম আরও চিরস্থায়ী হোক। এখান থেকে আরও কত কত কাজ বেরোবে, মানুষের পাশে থাকবে। প্রত্যেককে প্রণাম, নমস্কার। ঠাকুরের পাশে ঠাকুরানী মা, শিব পাশে যেন শিবানী, শিব পাশে যেন শিবানী। ঠাকুরের পাশে ঠাকুরানী মা, শিব পাশে যেন শিবানী। রাঘব রাম চন্দ্র পাশে, রাঘব রাম চন্দ্র পাশে, সীতা জনক নন্দী শিবানী। ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। রামকৃষ্ণ বেদান্ত আশ্রম দার্জিলিং 100 বছর, সেই 100 বছরের উদযাপনে যে একটা বিশেষ সমারোহ, তাতে উপস্থিত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী আপনাদের আমাদের ভারতীয় শাস্ত্র পুনঃ আন্দোলিত করেছে। শাস্ত্রের মধ্যে অক্ষর, শব্দ, বাক্য এবং অবশ্যই পংক্তিতে এবং অধ্যায় অধ্যায়। 18/1/2026 রামকৃষ্ণ মঠ দার্জিলিং আশ্রমের 100 বছর। আমরা চলে যাচ্ছি, এই সময়টা হচ্ছে 1926-27। পূজ্যপাদ স্বামী অভেদানন্দজি কলকাতায় ফিরে এসেছেন, দার্জিলিংয়ে আশ্রম তৈরি করেছেন। সেই প্রসঙ্গে পরবর্তী সময় যদি স্মৃতি রোমন্থন করতে পারি করব। সেই সময় লন্ডন থেকে পরম পূজনীয় স্বামী ঘনানন্দজি একটি খুব সামান্য পাণ্ডুলিপি পাঠিয়েছিল। পাণ্ডুলিপিটা ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী। এত সহজ ইংরেজিতে লেখা জীবনীটা তিনি লিখেছিলেন, আপনারা পড়তে পারেন ওই বইটা। সেটা অদ্বৈত আশ্রম কলকাতা শাখা থেকে প্রকাশিত। বইটির নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ ইউনিক মেসেজ। খুব সামান্য একটি জীবন, অবতার শ্রীরামকৃষ্ণদেব, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব, সর্বোপরি আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে। কিন্তু উনি ওই স্বামী ঘনানন্দজি একটি অতিরিক্ত সাহসী কাজ করেছিলেন, সাহস অবলম্বন করেছিলেন। উনি আর্নল্ড জে টয়েনবিকে এর ফরওয়ার্ডিং লিখতে বলেছিলেন। আপনারা সকলেই যারা ইতিহাসের ছাত্রছাত্রী, ইকোনমিক্সের ছাত্রছাত্রী, যারা সাহিত্যের ছাত্রছাত্রী, তারা জানেন আর্নল্ড জে টয়েনবি কি ধরনের মানুষ ছিলেন। ফলে এরকম একটা সাধারণ মানুষের জীবন, তিনি আমার আপনার অবতার বরিষ্ঠ হতে পারে, আর্নল্ড জে টয়েনবির কাছে নয়। তিনি প্রাচ্যের একটা অজানা অচেনা দেশের মানুষ, পরাধীন দেশের মানুষ। তিনি শ্রীরামকৃষ্ণদেব যত মত তত পথ প্রবর্তন করেছেন। তার সন্তান স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দজি দীর্ঘদিন আমেরিকা, ইউরোপের মাটিতে দাপিয়ে বেরিয়েছেন। এটা আর্নল্ড জে টয়েনবিকে খুব একটা কিন্তু উৎসাহিত করেননি। তিনি প্রথমবারের জন্য ওটা কি বলবো, এটাকে উইথ রিগার্ডস ডান হাত দিয়ে সরিয়ে রেখেছিলেন। দ্বিতীয়বারের জন্য তিনি বাঁ হাত দিয়ে সরিয়ে রেখেছিলেন। আমরা সকলেই জানি আমাদের ডান হাত আর বাঁ হাত দুটোই আছে, কিন্তু আমাদের অজুহাত কিন্তু তার থেকে অনেক বেশি কার্যকরী। তৃতীয়বারের যখন চিঠিটা যায় পূজনীয় স্বামী ঘনানন্দজি,
তখন তাকে অনুরোধ করেন যে বইয়ের মার্কেটিং এর ব্যাপার আছে, যে পাবলিশ করবে তার বিষয়টা রয়েছে। তখন আন্নাজি টয়েনবি এটা পড়ে দেখেন। আমি যে কথাগুলো বলছি একদম প্রিন্টেড ভার্সন রয়েছে দিল্লি ইউনিভার্সিটিতে। প্রফেসর ফিলিপ জে টয়েনবি, ওনার ছেলে 1969 সেই সময় এসেছিলেন ডিলিট নিতে। তিনি বলছেন আমার বাবা বইটি একটু পড়ে দেখলেন, এত সহজ ইংরেজিতে একটা সহজ মানুষের জীবন, কিরকম জীবন। ফিলিপ জে টয়েনবি বলছে বাবা বলেছিল এটা সরল জীবন, দুটি বিন্দু দিয়ে সরল রেখা আঁকা যায়, কিন্তু সরল রেখা আঁকা খুব কঠিন বিষয়। তাই সেইখানে টয়েনবি লিখেছেন, টুডে উই আর স্টিল লিভিং ইন দিস ট্রানজিশনাল চ্যাপ্টার অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, দ্যাট এ চ্যাপ্টার which had a western beginning will have to have Indian ending if it is not to end in the self-destruction of the human race. And perseverance, this all are the keynote of success, but above all love. এই লাভ নিয়ে আজকের আমার কথা বলা, এবং সেই কথা বলতে বলতে আমি চিঠিটা খুঁজে পাচ্ছি না, সেখানে এই জিনিসটা খুব বিশেষভাবে লেখা রয়েছে, যেখানে কালী মহারাজের জীবনের বৃত্তান্তগুলো আপনারা দেখছেন। আমি এটা আলোচনা হয়েছে 25টা বছর উনি ছিলেন, 1919 সাল জালিয়ানওয়ালাবাগ, ঠিক তো? অভেদানন্দজি তখন থেকেই গোটানো শুরু করেছেন। অভেদানন্দজি কানে গিয়ে এই কথাটা কিন্তু ব্রহ্মানন্দজি বলেননি, যেদিনকে কালী এই যে বাহ্যিক আড়ম্বর, সেই আড়ম্বরের প্রয়োজন ছিল, সেটাও প্রমাণিত সত্য। একদম ঠাকুরের এই তর্জনী দিয়ে কিন্তু এই আড়ম্বরের প্রয়োজন ছিল, না হলে অনেককে নিয়ে যেতে পারতেন। আপনারা দেখুন কি অদ্ভুত ব্যাপার, আপনারা এটা শুনেছেন, জানেন, কৃষ্ণদাস পাল, যে তিনজন খুব বিখ্যাত মানুষ স্বামীজির মানে রসিকের সঙ্গে ধর্মের সমন্বয় করেছেন, জীবনের সঙ্গে মহাজীবনের সমন্বয় করেছেন, ত্যাগীর সঙ্গে গৃহীর সমন্বয় করেছে, কর্মীর সঙ্গে ধর্মীর সমন্বয় করেছেন, সন্ন্যাসের সাথে সমাজের সমন্বয় করেছেন, ঐহিকের সঙ্গে পারত্রিকের সমন্বয় করেছেন, মৃত্যুর সঙ্গে অমরতার সমন্বয় করেছেন। এমন একটি জীবনকে দেখো যাতে জীবনের পরে গিয়েও তুমি জীবনটাকে অনুভব করতে পারো। পূজ্যপাদ মহারাজের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি, তার সাথে একটা অধিকার চেয়ে বসি। সত্যি কি তোমাকে প্রণাম করার অধিকার আমার আছে? সকলে ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো যখন একদিন থাকবেন, তার পরের দিনে বুঝতে পারবেন এর শৈত্যপ্রবাহের তীব্রতা। ঠিক তেমনি এই আশ্রম এর যে শতবর্ষ, এই শতবর্ষের পথে যে যাত্রা, এই যাত্রার সূচনা করিয়ে দিয়েছিলেন অভেদানন্দজি এবং তার শিষ্য প্রশিষ্যরা। দুজনের কথা বিশেষ করে আজকে আমাদের স্মরণ করতেই হবে। একজন স্বামী বুদ্ধাত্মানন্দজি আর একজন স্বামী পরমাত্মানন্দজি, যাদের দুজনের এই আশ্রমের শতবর্ষের গোড়ায় এগিয়ে দেওয়ার ভূমিকা ছিল অতুলনীয় এবং অপরিহার্য। তারা দুজন গত 2 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, একজন 96, একজন 89। এই 2 কর্মযোগী সন্ন্যাসী, তারা শতবর্ষ তাদের করার কথা ছিল, ইচ্ছেও ছিল। আমাদের কোভিড মহামারী আমাদের দুর্বল করে দিয়ে আগে তাদের কেড়ে নিয়েছেন, এবং তারা এই মঠ গত প্রাণ, আশ্রম গত প্রাণ, 2 যোদ্ধা যে কি অবদান তা বলে শেষ করা যাবে না। আমরা যারা আজকে এই আশ্রমে এতক্ষণ ধরে এখানে এসেছি, হয়তো 3 ঘন্টা কি 4 ঘন্টা 5 ঘন্টা থাকবো, আশ্রম সম্বন্ধে যেটুকু ধারণা নেব হয়তো 1 বিন্দু হয়তো হবে, কিন্তু যদি একদিন 24 ঘন্টা থাকেন আরেকটু ধারণা বৃদ্ধি পাবে, 1 সপ্তাহ থাকেন আরেকটু বৃদ্ধি পাবে, আরো বেশি দিন যদি থাকেন তাহলে এই ধারণা আরেকটু আপনাদের বৃদ্ধি করবে, আরেকটু সঞ্জীবিত হবেন এই আশ্রম সম্বন্ধে। তাই আমি এমন একজনকে এখন আপনাদের কাছে উপস্থাপিত করার জন্য আহ্বান জানাচ্ছি, যেখানে ফিউ টাইমস থেকেছে। I welcome Brahmachari Chidatma Chaitanya to speak few words about this ashram of centenary years. স্বামী ব্রহ্মচারী চিদাত্মা চৈতন্যকে আমি আহ্বান জানাচ্ছি, যেখানে বহুবার থেকেছে এবং সে এই আশ্রম সম্বন্ধে তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবে।
English both while presenting my speech. So before the beginning, I would like to offer my pranams to Bhagavan Sri Ramakrishna Paramahamsadev, Holy Mother Sri Sri Sarada Devi, Swami Vivekananda Maharaj, revered Swami Abhedanandaji Maharaj, who is known as Swamiji Maharaj, inside the Ramakrishna Vedanta Mutt and Ashram. And I would like to take names of all the direct disciples of Bhagavan Sri Ramakrishna. Auspicious day that by the blessings of Sri Sri Thakur and Holy Mother, we have come across and we are feeling blessed and fortunate enough that our monks and brahmacharis from different branches of Ramakrishna Vedanta Mutt and Ashram gathered here today along with all the dear devotees. My salutation to revered Swami Brahmanandaji Maharaj, my salutation, pranams to Swami Yoganandaji Maharaj, my pranams to Swami Premanandaji Maharaj, my pranams to Swami Niranjananandaji Maharaj, my pranams to Swami. The interest will be there, so I tried to read all the books. Now I can tell you that if I count those books, it will be around 14 to 15 books. So I tried my best to finish all these books in 2.5 years. So Amar Jivan Katha, there were two books. Mono Manush in Bengali, written by Swami Pragyanandaji, 3 volumes, that have been 5 books. 3 books by Reminiscence of Swami Chiswarupanandaji Maharaj's Katha, 3 parts, that is 6, 7, 8 books. Then Jaman Soniaji, written by Swami Sambuddhanandaji, Ravi Maharaj,